সন্ধ্যাবেলা সৌদামিনীর অ্যান্টনির বাড়িতে একটা ঘরে বসে পুরনো দিনের কথা ভাবছে, তার ছোটবেলার কথা। কি আনন্দেই না দিন কাটতো। বাবার সব থেকে প্রিয় মেয়ে ছিল। পুকুরের মাছ ধরা হলে সব থেকে বড় মুড়োটা তার জন্যে বরাদ্দ থাকতো। মেলা থেকে কত সাজের জিনিস কিনে আনতো বাবা। মা চুল বেঁধে দিত, কি লম্বা চুল ছিল তার। রোজ মাছ না হলে মুখে ভাত রুচত না। হঠাৎ একদিন শুনলো তার বিয়ে হবে। ঠিকঠাক মনেও নেই। একদিন ঘুম থেকে তুলে তাকে ছাদনা তলায় বসিয়ে দিল মা। এক বুড়ো, যে কিনা তার বাবার থেকেও বয়সে বড়, তার সাথে বিয়ে হলো। যদিও একদিনও সে শ্বশুরবাড়ি যায়নি। তার বরের আরো অনেক বউ ছিল। সে ছিল কুলীন ব্রাহ্মণ। হঠাৎ করে তার জীবনে নেমে এলো কালো দিন। তার স্বামী মারা গেল, অকালে বিধবা হলো। বিয়ে কি, স্বামী কি, শ্বশুরবাড়ি কি, সংসার কি বোঝার সুযোগই হলো না। অথচ সে বিধবা হয়ে গেল। যে মেয়ের জন্য মাছের মুড়ো তোলা থাকতো, সে মেয়ের আতপ চাল সেদ্ধ খাওয়া বরাদ্দ হলো। ছোট ছিল সে, মায়ের কাছে খুব কান্নাকাটি করতো। বলতো, মা আমি মাছ খাবো, এসব আমায় কেন খেতে দাও? মা কাঁদতে কাঁদতে বলতো, মা তোকে আর মাছ খেতে নেই রে। কেঁদে কেঁদে আস্তে আস্তে সব অভ্যাস হয়ে গেল। বড় হতে লাগলো। মা বাবা এক এক করে মারা গেল। তারপর কিরকম করে সে যেন আস্তে আস্তে এবারে কাজের লোক হয়ে গেল। কোনো উৎসবে ডাক পড়তো না তার। কোনো প্রসাধন আরামের বস্তু ছিল না। বাড়ির কুকুরের সাথে তার কোনো তফাৎ নেই যেন। সেই জীবন সে ত্যাগ করে এসেছে বলে দুঃখ নেই, শুধু আশঙ্কা অজানা ভবিষ্যতের। সাহেবকে দেখে তার খারাপ মনে হয়নি, তাই তার বাড়ি আসতে পেরেছে। এখন যা হবার হবে। দু একদিনের মধ্যেই সৌদামিনী বাড়িটা স্থিত হয়ে গেল। সাহেবের সামনে যেত না, তবে সাহেবের ঘর গুছিয়ে দেওয়া, রান্না করে দেওয়া শুরু করলো। সাহেবের চোখ খুব মায়াতি, দেখলেই মায়া হয়। মনে হয় আদর যত্ন পায়নি কোনোদিনও। অ্যান্টনিও কদিন খুব খুশি খুশি রয়েছে। বাড়ি ঘরের চেহারা বদলে গেছে। সৌদামিনীকেও দেখতে পাচ্ছে সে, দু একটা কথাও বলছে। আস্তে আস্তে সৌদামিনী স্বাভাবিক হচ্ছে। তবে অ্যান্টনি জানে লোকে এ নিয়ে কথা বলবে, কিন্তু এসব এখন ভেবে লাভ নেই। এর কয়েকদিন পর অ্যান্টনি লক্ষ্মীগঞ্জের বাজারের গেছে ব্যবসার কাজে, সেখানে পিওরের সাথে দেখা করতে। সে ফরাসি সৈনিক। অ্যান্টনিকে দেখে হেসে এগিয়ে এসে বলল, গুরু তুমি তো দেখছি চুপা রুস্তম। অ্যান্টনি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? পিয়ের বলল, শুনেছি তুমি নাকি এক নেটিভ মেয়েকে রেখেছ। যেমন সুন্দর তেমন শরীর, কি করে জোটালে গো? সৌদামিনীর সম্পর্কে এমন কথা শুনে অ্যান্টনির মাথায় রক্ত উঠে গেল। রেগে বলল, চুপ কর বেয়াদব। ওর সম্পর্কে আর একটা কথা বললেও মেরে তোমার মুখ ভেঙে দেব। পিয়ার তো হতভম্ব হয়ে গেছে। সে বুঝতে পারল না কি এমন সে খারাপ কথা বলেছে। সাহেবদের রক্ষিতা রাখা কোনো নতুন কিছু নাকি? রক্ষিতাদের সম্পর্কে এরকম কথা বলেই থাকে সবাই। অ্যান্টনি গঞ্জ থেকে সোজা সে গাজার আড্ডায় গিয়ে গাজায় টান দিয়ে যেতেই লাগলো। সবাই মুখ চাওয়াচাপি করে বলল। একজন বলে উঠল, কি হলো ওস্তাদ? অ্যান্টনি কিছুক্ষণ মোজ করে গাজা টেনে চোখ লাল করে বলে, লোকে সৌদামিনী সম্পর্কে বাজে কথা বলছে, এটা আমার সহ্য হচ্ছে না। তো একজন বলে উঠল, ওস্তাদ লোকেরা তো বলবেই, তুমি বরং মা ঠাকুরনকে বিয়ে করে নাও, তাহলে আর কেউ কিছু বলতে পারবে না। অ্যান্টনির কথাটা মনে ধরেছে। সে হনহন করে বাড়ির দিকে রওনা হলো।
সৌদামিনী দেখে অ্যান্টনির জন্য রান্না করে অপেক্ষা করছে। সে অ্যান্টনিকে বলে, এত বেলা কেউ করে? আপনি পুকুরে একটা ডুব দিয়ে আসুন, বেলা অনেক হয়ে গেছে, আমি ভাত বাড়ছি। অ্যান্টনি লাল চোখে বলে, তোমার সাথে আমার কথা আছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। চান করতে যাচ্ছি আমি এখন, ততক্ষণ তুমি ভেবে নাও কি করবে, বলেই অ্যান্টনি চলে গেল। সৌদামিনীর এটা শুনে চোখে জল এলো। দুঃখে না আনন্দে কিছুই বুঝতে পারল না। সে সাহেবকে ভালোবেসে ফেলেছে কদিনে। কি সরল ভালো মানুষ, এরকম পুরুষ সে দেখেনি। তাদের সমাজের পুরুষের মতো সাহেব তাকে কোনোদিনও তাচ্ছিল্য করেনি। সে খেয়েছে কিনা খোঁজ নিয়েছে, তার কি কি জিনিস লাগবে জিজ্ঞাসা করেছে। এক বাড়িতে থেকেও কখনো তার কাছে ঘেঁষেনি, তার সাথে হেসে কথা বলেছে। সব থেকে বড় কথা, সে তাকে বিয়ে করার কথা ভেবেছে, স্ত্রীর মর্যাদা দেওয়ার কথা ভেবেছে। সাহেবের কোনো দায় ছিল না তাকে বিয়ে করার, কিন্তু সাহেব বিয়ে করে একটা সামাজিক প্রতিষ্ঠা দিবে ভেবেছে। সৌদামিনী যে জীবন ছেড়ে চলে এসেছে, তার থেকে অনেক অনেক ভালো জীবন তার জন্য অপেক্ষা করছে। সৌদামিনীর সব থেকে ভালো লাগছে অ্যান্টনি তার জন্য সমাজের সাথে লড়ার মানসিকতা। সে জানে হিন্দু ঘরের এক বিধবাকে বিয়ে করলে তাকে অনেক সমস্যায় পড়তে হবে। শুধু হিন্দু সমাজে নয়, খ্রিস্টান সমাজের সাথেও তাকে লড়তে হবে। কিন্তু সেসব না ভেবে সে তাকে বিয়ে করতে চায়। আনন্দ অশ্রু তার চোখ দিয়ে বয়ে পড়তে থাকলো। অ্যান্টনি চান করে এসে ভিজে পোশাক বদলে খেতে বসলো। সৌদামিনী পঞ্চব্যঞ্জন দিয়ে থালা সাজিয়ে দিয়েছে। এই কদিন অ্যান্টনি শুধু বাঙালি খাবারই খাচ্ছে। সৌদামিনী আসার আগে নিজে যা হোক রেঁধে খেয়ে নিত। রাতের দিকে বেশিরভাগ দিনই ফরাসি সরাইখানায় খেত। সৌদামিনী এসে রান্নাঘরে হাল ধরেছে, তারপর থেকে বাঙালি খাবারই খেয়ে যাচ্ছে। অ্যান্টনি কিছু বলেনি, তার নিরামিষ সুস্বাদু খাবার ভালোই লাগছে। শুধু দুটো জিনিসে অসুবিধা হচ্ছে, এক হচ্ছে মেঝেতে বসে খাওয়া, আর দুই ভাত মেখে মুখে গ্রাস তোলা। প্রথম দিন তো ভাত মুখে পড়তে গিয়ে আঙুলের ফাঁক দিয়ে গলে পড়ে যাচ্ছিল, তাই দেখে সৌদামিনী হেসে ফেলে মুখ ঘুরিয়ে নিয়েছিল। অ্যান্টনি এখন অবশ্য একটু কায়দা শিখে গেছে। ভাত মেখে তিনটে আঙুলকে চামচের মতো করে নিয়ে ভাত তুলে মুখে চালান করে দিচ্ছে। খেতে খেতে জিজ্ঞাসা করলো, কি ভাবলে? সৌদামিনীর মনে তখন তুমুল দ্বন্দ্ব চলছে। একদিকে আজন্মের সংস্কার, অন্যদিকে সংসারের স্বপ্ন। যদিও অ্যান্টনিকে তার ভালো লাগে, কিন্তু অনেক ভেবে দেখেছে কিছুতে সে হিন্দু ধর্মের সংস্কার ত্যাগ করতে পারবে, কিন্তু এদিকে অ্যান্টনি খ্রিস্টান। আস্তে আস্তে সে বলল, এ সম্ভব নয়। আপনি খ্রিস্টান, আমি হিন্দু, আমি কখনোই আমার সংস্কার অভ্যাস ত্যাগ করতে পারবো না। অ্যান্টনি বলে উঠল, কে তোমায় খ্রিস্টান হতে বলেছে? বিয়ে করলে তো তাই হব, স্বামীর ধর্মই তো স্ত্রীর ধর্ম। তারপর অ্যান্টনি বলে উঠল, আমি ওসব মানি না, সব ধর্মই সমান। আমি তো কবিগান শুনতে যাই, সেখানে মা দুর্গা কালীর কথা শুনি। সেসব শুনে বুঝেছি মা মেরি আর মা দুর্গার কোনো তফাৎ নেই। তাছাড়া সদবা হিন্দু রমণীর সাজ আচার এসব আমার খুব ভালো লাগে। আমি তোমাকে সেই বেশেই দেখতে চাই। তুমি হিন্দু আচার রীতিই পালন করো, পুজো আচ্চা করো, আমার কোনো আপত্তি নেই। তোমাকে আমার মা দুর্গার মতো মনে হয়। মা দুর্গাকেও বাপের বাড়িতে অনেক খোঁটা শুনতে হতো গাঁজাখোর স্বামীর জন্য। আর দেখো, আমিও গাঁজা খাই, তবে গাঁজা খাওয়া একদিকে ভালো, বুঝলে? সেদিন গাঁজা টেনে না থাকলে হয়তো তোমাকে উদ্ধার করতে যেতে পারতাম না, আজও এসে ফট করে বিয়ের কথা বলতে পারতাম না।
সৌদামিনী হেসে উত্তর দিল, ও তাহলে আমাকে নেশার ঘরে উদ্ধার করেছেন? পরে নিশ্চয় ভুল বুঝেছেন। না না, কোনো ভুল করিনি। সেদিন নেশা করেছিলাম বলেই সমাজের বাঁধন আমায় আটকাতে পারেনি, সংকোচ হয়নি। তার মানে এই নয় যে আমি তোমায় ভালোবাসি না। সেদিনের থেকে আজও তোমায় আরো বেশি ভালোবাসি, আর তাই জন্যই আজ বাজারে একজনের সঙ্গে ঝামেলা করে এসেছি। সৌদামিনীর ফর্সা মুখ এক মুহূর্তের জন্য রাঙা হয়ে গেল। তারপরেই বলল, সে কি, আপনি আমার জন্য লোকের সঙ্গে ঝগড়া করে এসেছেন? তোমার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে ঝগড়া তো হবেই। লোকে যাতে কিছু না বলতে পারে সেজন্যই বলছি আমাদের বিয়ে করা উচিত। বলো না তুমি রাজি কিনা? সৌদামিনী একটু চুপ করে থেকে বলল, রাজি। অ্যান্টনি যে সৌদামিনীকে বিয়ে করবে এ কথা আগুনের মতো ছড়িয়ে পড়ল। হিন্দু সমাজে ছিছি পড়ে গেল। একটা শ্লেচ্ছ গোড়া সে কিনা বামুনের বিধবাকে বিয়ে করবে, এ অনর্থ সইবে না। পণ্ডিত মাতব্বরা এ নিয়ে নিজেদের মধ্যে বিস্তর আলোচনা করে স্থির করল এর একটা বিহিত করতেই হবে। এক আড্ডায় এক বুড়ো হুকো টান দিয়ে বলল, ওই জন্যই তো সতী করতে বলে বড় মল্লে, সমস্ত বিধবাগুলো যাতে আর ফষ্টে নষ্ট করতে না পারে সেই জন্য তো শাস্ত্রে বিধান দিয়েছে। তখনই যদি একে সতী করা হতো তবে সিঁদুর নিয়ে স্বর্গে যেত। কিন্তু একজন বলে উঠল, কিন্তু রামমোহন রায় তো এরকম কোনো কথা নেই শাস্ত্রে। বুড়ো রেগে গিয়ে জবাব দেয়, আরে থামো থামো, ওই থানা কুলের চাষা শাস্ত্রে কি জানে হে? এদিকে হিন্দু বাড়ির বৌঝিরাও সৌদামিনীর নিন্দা করতে লাগলো। শুধু দু একজন বাল্য বিধবার বাবা মা বিধবারা মনে মনে বলল, ঠিক করেছিস মা, তুই সত্যি বিদ্যুৎ আচমকা একদম জ্বালিয়ে দিয়েছিস যত সব জীর্ণ রীতিনীতিকে। মাতব্বরদের কথায় সৌদামিনীর দাদা দল বেঁধে কোতোয়ালিতে গিয়ে অ্যান্টনির নামে নালিশ করতে গেল। হুজুর, এ কি অনাচার! আমাদের মেয়ে বউদের জোর করে তুলে নিয়ে যাবে আর তার শাস্তি হবে না? একজন খ্রিস্টান হয়ে আমাদের হিন্দুর বিধবাকে বিয়ে করবে আর আমরা চুপচাপ দেখবো, সেটা তো হয় না। পরে পুলিশের বড় কর্তা অ্যান্টনিকে ডেকে পাঠিয়ে বললেন, এ কি শুনছি তোমার নামে? তুমি নাকি হিন্দুর মেয়েকে জোর করে তুলে এনেছো বিয়ে করবে বলে? অ্যান্টনি বিনীতভাবে জবাব দিল, আমি জোর করে আনিনি, সৌদামিনী স্বেচ্ছায় এসেছে। ওর বাড়ির লোক ওর ওপর অত্যাচার করত, ওখানে সে কষ্টেই ছিল, ওরা মিথ্যে নালিশ করছে। পুলিশ কর্তা সবই বুঝলেন। বললেন, দেখো অ্যান্টনি, এই হিন্দুরা জাত আর ধর্ম নিয়ে খুব সংবেদনশীল। তুমি এদের পেটে যদি লাথি মারো দেখবে তোমার সেলাম ঠকে চলে যাবে। কিন্তু যদি দেখি বিধবাকে বিয়ে করে ভালো করতে চাইছো, অমনি ধর্মের ধুয়ো দিয়ে তুলো ফ্যাসাদে করবে। আমি কিন্তু তোমায় সতর্ক করছি, বিয়ে ভেবেচিন্তে করো। পরে যদি গন্ডগোল হয় তখন আমি ব্যবস্থা নিতে বাধ্য হব। অ্যান্টনি বলল, আমি সৌদামিনীকে বিয়ে করবই, কারণ আমি তাকে ভালোবাসি। লোকেরা যা বলছে আমি তাতে পরোয়া করি না। একজন খ্রিস্টান হিন্দুর মেয়েকে রক্ষিতা করে রাখলে এটা কিছু বলে না, কিন্তু বিয়ে করলে এদের যত রাগ। বলেই অ্যান্টনি চলে গেল। কয়েকদিন কেটে গেলেও যখন কোতোয়ালি অ্যান্টনির কিছু করলো না, তখন মাতব্বরা নিজেদের মধ্যে বলাবলি করল, ধুর ধুর, কাক কখনো কাকের মাংস খায়? এই অ্যান্টনি ফিরিঙ্গিকে সাহেবরা কিছুই করবে না, আমাদেরই কিছু ব্যবস্থা করতে হবে। এদিকে খ্রিস্টান সমাজেও অ্যান্টনি এক ঘরে হয়ে পড়ল। তার পেছনে আলোচনা হতে লাগলো, আরে ও কি প্রকৃত খ্রিস্টান নাকি? জেসাসের নামে যত না করে তার থেকে বেশি কৃষ্ণ নামে করে। গির্জায় যায় না, মদ না খেয়ে গাঁজা টানে,
যত মেলামেশা সব কালো আদমিদের সঙ্গে। বন্ধু বান্ধব আত্মীয়রাও অ্যান্টনিকে বোঝানোর চেষ্টা করলো, হিন্দুর মেয়ে কেউ কেউ বিয়ে করে নাকি? এরা আমাদের আদব কায়দা বুঝবে? এদের খাওয়া দাওয়া, সাজ পোশাক, রীতিনীতি, ধর্মের সঙ্গে আমাদের কোনো মিল নেই। মেয়েকে ভালো লেগেছে তো ঠিক আছে, ফুর্তি করো, বিয়ে করে বউ করার কি দরকার? কিন্তু অ্যান্টনি সেই এক কথা, সব ধর্ম সমান, সৌদামিনীকে ভালোবাসি আমি, ওকেই বিয়ে করব। তখন তারা বলল, তাহলে ওকে খ্রিস্টান করো। অ্যান্টনি বলল, না, ও নিজের ধর্ম নিয়েই থাকবে। অ্যান্টনির এমন ভাবসাব দেখিয়ে খ্রিস্টান সমাজ তার সংসর্গ ত্যাগ করল। কিছুদিনের মধ্যে অ্যান্টনির কয়েকজন সাগরেদ আর একজন বন্ধুর উপস্থিতিতে সৌদামিনীর সঙ্গে মালা বদল আর আংটি বদল হয়ে গেল। গয়না প্রসাধনীতে সুসজ্জিত সৌদামিনীকে দেখে অ্যান্টনির মনে বিদ্যুতের দীপ্তি যেন ঘর ভরে গেছে। হিন্দু পণ্ডিতরা রাগে জ্বলতে লাগলো। তাদের যত না রাগ অ্যান্টনির ওপর, তার থেকেও বেশি রাগ সৌদামিনীর ওপর। তারা বলতে লাগলো, অ্যান্টনি পুরুষ মানুষ, তার উপর সাহেব, ওরা এসব করে। সৌদামিনীকে বিয়ে করেও ও সাহেবই থাকবে, কিন্তু তুই বামুনের ঘরের মেয়ে হয়ে এটা কি করলি? নিরামিষ ছেড়ে গোমাংস খাবি? ভাবলি না মরে গেলে চিতায় না তুলে তোকে গোড় দেওয়া হবে? ছি 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 ছি, এসব কথা ভাবাও পাপ। খ্রিস্টানরা উপেক্ষা করতে লাগলো। কয়েকদিনের মধ্যে অ্যান্টনি দেখলো ফরাসডাঙ্গায় আর থাকা যাবে না। রাস্তাঘাটে টিপ্পনি আর টিটকিরি শুনতে হচ্ছে। সে নিজের কথা ভাবেন, কিন্তু সৌদামিনী এই পরিবেশে থাকতে পারবে না। এখানে বন্ধুর থেকে শত্রু বেশি। ফরাসডাঙ্গার দক্ষিণে গৌরহাটি গ্রামে অ্যান্টনিদের পৈতৃক সম্পত্তি ছিল। সেখানে গঙ্গার ধারে একটা সুন্দর ছোটখাটো বাড়ি তৈরি করে বসবাস করবে ভাবল। চারিদিকে বাগান থাকবে, ফুল ফলের গাছ থাকবে, ফরাসডাঙ্গার কোলাহল থেকে দূর গঙ্গার তীরে এক শান্তি নীর। গঙ্গার একটা ঘাটও তৈরি করে দেবে। অ্যান্টনি জানে সৌদামিনী পুজো আচ্চা করতে ভালোবাসে, রোজ গঙ্গা স্নান করে পুজো করতে পারবে। সৌদামিনীকে বলতে এসে খুব খুশি। সৌদামিনী বলল, তুমি আমার জন্য আলাদা ঠাকুর ঘর করে দেবে? অ্যান্টনি হেসে বলল, হ্যাঁ গো হ্যাঁ, শুধু ঠাকুর ঘর কেন, আমি ওই বাড়িতে একটা ঠাকুর দালানও তৈরি করব। সেখানে মা দুর্গা, জগদ্ধাত্রী পুজো করো তুমি। সৌদামিনী আনন্দে আত্মহারা বলল, সত্যি? অ্যান্টনি বলল, সত্যি গো সত্যি। অ্যান্টনি নিজে তদারকি করে গৌরহাটির বাড়ি দ্রুত শেষ করে ফেলল। খুব সুন্দর, মনের মতন হয়েছে বাড়ি, একদম গঙ্গার ধারে। পূবে গঙ্গা, পশ্চিমে ছড়িয়ে ছিটিয়ে 2-4টি গৃহস্থের মাটির বাড়ি, গাছপালা। দক্ষিণে চাষের জমি আর উত্তরে বিশাল বড় পতিত জমি, আর সেই জমিতে প্রায় 200 গজ দূরে বিশাল এক জীর্ণ প্রাসাদ। অ্যান্টনি ভাবল, সৌদামিনী নিশ্চয়ই জায়গাটা ভালো লাগবে, তবে বড্ড নির্জন এই যা। ফরাসডাঙ্গার পাট চুকিয়ে কয়েকটা পুটলি সমেত একদিন সৌদামিনীকে নিয়ে নৌকাতে চড়ে বসল। মালপত্র দুটো গরুর গাড়িতে আগেই পাঠিয়ে দিয়েছে, যাতে ওরা ঘরে গিয়েই ঢুকতে পারে। সৌদামিনীর এতক্ষণ বেশ উত্তেজনা হচ্ছিল নতুন জায়গায় যাবে বলে, কিন্তু নৌকা ঘাট ছেড়ে যেতে তার মনটা কেন জানি হু হু করে কেঁদে উঠল, কান্না পেয়ে গেল। জন্মানো অবধি এই শহর ছেড়ে কোথাও যায়নি সে, আজ যাচ্ছে। আজ সে বুঝলো কেন মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়ি যাওয়ার সময় কাঁদে। শিকড়ে টান ছেড়ে চলে গেলে কষ্ট তো হবেই। সৌদামিনীর চোখ ভেজে গেল। তার চোখে জল দেখে অ্যান্টনি বলল, কি মন খারাপ করছে? সৌদামিনী কিছু বলল না, শুধু গাল গিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ল। অ্যান্টনি সৌদামিনীর চিবুক ধরে বলল,
দুঃখ কি? মাত্র তো দ্রুকোশ রাস্তা। আমাদের তো ফরাসডাঙ্গায় আসা যাওয়া করতেই হবে। লক্ষ্মীগঞ্জে তোমার শাড়ির দোকানে নিয়ে আসবো, বোড়াই চণ্ডীর নন্দু দুলালের পুজো দিতে নিয়ে আসবো, চাউলপট্টির জগদ্ধাত্রী ঠাকুর দেখতে নিয়ে আসবো। সৌদামিনী বলল, এই প্রথম আমি কোথাও যাচ্ছি, তো তাই। নৌকা ক্রমশ ফরাসডাঙ্গা থেকে দূরে যেতে লাগলো। গৌরহাটের কাছাকাছি আসতেই সৌদামিনী গঙ্গার পাড়ের দিকে হাত দেখিয়ে বিস্ময়ে বলল, ওটা কি গো? অ্যান্টনি বলে উঠল, ওটা হচ্ছে ফরাসডাঙ্গার সব থেকে বড় সাহেবের বাড়ি। ওটার পরেই আমাদের বাড়ি। বাবা, কি বড় বাড়ি আর কি সুন্দর। অ্যান্টনি বলছে, এখন কি দেখছো? আগে দেখার মতো ছিল। এই তল্লাটে এরকম প্রাসাদ আর একটাও ছিল না। সৌদামিনী নিজের বাড়ি দেখে আনন্দে আত্মহারা। সে যা কল্পনা করেছিল তার থেকেও সুন্দর তার স্বপ্ন কুটির। ঘরের চাল মাটির দেওয়াল দিয়ে 4টি ঘর, মাঝে উঠোন, ডান দিকে ঠাকুর দালান, বাঁদিকে রান্নাঘর আর একটা আটচালা, দূরেই গোয়াল ঘর। একদম সাজানো বাঙালি গৃহস্থ বাড়ি। তার উপর নিজেদের গঙ্গার ঘাট, চারিদিকে এত জায়গা খোলামেলা। তার এটা নিজস্ব সংসার হবে। এখানে কারোর মুখ ঝামটা নেই, শুধু মনের মতো স্বামী আসছে। এ কি স্বপ্ন না সত্যি? অ্যান্টনি জিজ্ঞাসা করল, কি পছন্দ হয়েছে? খুব। তোমার ওই প্রাসাদও কিছু নয় এর কাছে। গুছিয়ে সংসার করতে লাগলো সৌদামিনী।